বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর গ্রেপ্তার। সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার 6 অক্টোবর দিবাগত রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। এরপর জানিয়ে দিব, ভাড়ার বিদেশি জাহাজে জ্বালানি তেল পরিবহনের উদ্যোগ। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরবরাহ নির্বিচ্ছিন্ন রাখতে বিদেশি জাহাজ ভাড়া করে বহির্নোঙর থেকে অপরিশোধিত জ্বালানি তেল পরিবহনের উদ্যোগ নেওয়া হয়েছে। আজকালের মধ্যে কুতুবদিয়া অ্যাংকরেজে নোঙররত 2 মাদার ট্যাঙ্কার থেকে লাইটারিং শুরু করে ইনস্ট্যান্ট রিফাইনারিতে সরবরাহ দেয়া সম্ভব হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এদিকে গোষ্ঠী দ্বন্দ্বে প্রতিশোধ নিতে জুলাই হত্যা মামলার নাম। সাভারের বাসিন্দা মোহাম্মদ সোহেল রানা 37 ছাত্র জনতার আন্দোলনে নেমে গত 18 জুলাই রাজধানী যাত্রাবাড়ির কাজলা এলাকায় গুলিতে নিহত হন। ওই হামলায় গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতা এবং পুলিশের সাবেক কয়েকজন কর্মকর্তার নামে যাত্রাবাড়ি থানায় একটি মামলা হয়। এরপর জানিয়ে দিব, ভুয়া মুক্তিযুদ্ধ সনদে চট্টগ্রাম বন্দরে চাকরি। চট্টগ্রাম বন্দরের সরকারি ফায়ার ব্রিগেড ইন্সপেক্টর ইস্পাত সারোয়ার শাওন 2017 সালে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় চাকরি পান। তবে তার বাবা সারোয়ার কামাল ওরফে লাথু মুক্তিযোদ্ধাই নন বলে অভিযোগ তুলেছেন। যাদের তিনি সহযোগিতা হিসেবে বলেছেন তারাই। এরপর জানিয়ে দিব, জামাই শ্বশুর মিলে সোনালী লাইফের 353 কোটি লুট, 44 কোটি টাকা বিদেশে পাচার। সোনালী লাইফের বিভিন্ন ব্যাংক হিসাব ও পেটি ক্যাশ, খুচরা নগদান বই থেকে প্রতিষ্ঠানটির সাবেক 2 চেয়ারম্যান, তাদের পরিবার ও ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা সহ সিও অন্যান্য কর্মকর্তা অত্যন্ত 353 কোটি টাকা তছরূপ করেছেন। এসব অর্থের মধ্যে প্রায় 44 কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, প্রথম মাসের বেতন ত্রাণ তহবিলে দিলেন উপদেষ্টা আসিফ। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর প্রথম বেতনের পুরোটাই প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছেন বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। 6 অক্টোবর রাতে 11:15টার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি নিজেই একথা জানান। ফেসবুক পোস্টে ব্যাংক অ্যাকাউন্টের SMS নোটিফিকেশনের একটি স্ক্রিনশট জুড়ে দিয়েছেন তিনি, যাতে দেখা যায় 1,05,000 টাকা প্রধান উপদেষ্টার তহবিলে ট্রান্সফার করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে উপদেষ্টা হওয়া আসিফ মাহমুদ। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আজ প্রথম মাসের বেতন পাওয়ার পর প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছে। ফেনী অঞ্চলে বন্যা মোকাবেলায় দেশের সবাই যেভাবে রেসপন্স করছে তা অভূতপূর্ব। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর গ্রেপ্তার। সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার 6 অক্টোবর দিবাগত রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। আগের দিন শনিবার 5 অক্টোবর রাতে সাবেক আরেক মুখ্য সচিব আবুল কালাম আজাদকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গণমাধ্যমটি বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও এনবিআর এর সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার 7 অক্টোবর তাকে একটি হত্যা মামলার আদালতে তোলা হবে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে 10 দিনের রিমান্ড চাওয়া হবে। 2015 সালে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব হিসেবে নিয়োগ পান নজিবুর রহমান। এরপর 2017 সালের 31 ডিসেম্বর তাকে
তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মুখ্য সচিব করা হয়। 2019 সালের 30 সেপ্টেম্বর তিনি চাকরি থেকে অবসরত্ব ছুটে যান। সরকার পতনের আগে সাবেক এই এমপি ক্যাপিটাল মার্কেট স্টাবিলাইজেশন ফান্ড ব্যবস্থাপনায় গঠিত বোর্ড অব গভর্নর্সের চেয়ারম্যান ছিলেন। 1982 নিয়মিত ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা নজিবুর অভ্যন্তরীণ সম্পদ বিভাগে আসার আগে পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। 1960 সালের 31 ডিসেম্বর সুনামগঞ্জের ছাতকে জন্মগ্রহণ করা সরকারি এই কর্মকর্তা লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। ভাড়ার বিদেশি জাহাজে জ্বালানি তেল পরিবহনের উদ্যোগ। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরবরাহ নির্বিচ্ছিন্ন রাখতে বিদেশি জাহাজ ভাড়া করে বহির্নোঙর থেকে অপরিশোধিত জ্বালানি তেল পরিবহনের উদ্যোগ নেওয়া হয়েছে। আজকালের মধ্যে কুতুবদিয়া অ্যাঙ্করেজে নোঙররত 2 মাদার ট্যাঙ্কার থেকে লাইটারিং শুরু করে ইনচার্জ রিফাইনারিতে সরবরাহ দেওয়া সম্ভব হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। একই সাথে প্রায় 8,300 কোটি টাকা ব্যয়ে স্থাপিত সিঙ্গেল পয়েন্ট মনিটরিং এসপিএম এর মাধ্যমে পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন দ্রুত শুরু করা উচিত বলে মন্তব্য করেছেন জ্বালানি সংশ্লিষ্টরা। আবুধাবি হতে আমদানিকৃত প্রায় 98,383 টন মারবান ক্রুড অয়েলবাহী মাদার ভেসেল ওমরা লিগেসি গত 17 সেপ্টেম্বর বহির্নোঙরে কুতুবদিয়ায় আগমন করেন। এছাড়া 1,217 মেট্রিক টন ক্রুড অয়েলবাহী জাহাজ নর্ডিক কেস্টর কুতুবদিয়া অ্যাঙ্করেজে নোঙর করে 4 অক্টোবর। গত 28 সেপ্টেম্বর উমরা লিগেসি হতে ক্রুড অয়েল লাইটারিংয়ের মাধ্যমে খালাস শুরু হয়। মাদার ট্যাঙ্কার ওমেরা লিগেসি হাতে 12,000 টন ক্রুড অয়েল নিয়ে একটি বাংলার জ্যোতি বিমানবন্দরে ডলফিন অয়েল জেট 7 এই নোঙররত অবস্থায় গত 30 সেপ্টেম্বর বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে 3 জন নিহত হয়। এর 5 দিনের মাথায় এমটি বাংলার সৌরভ গত শুক্রবার মধ্যরাতে বহির্নোঙরে অগ্নি দুর্ঘটনায় আরও একজন নিহত হন। এতে 2টি ট্যাঙ্কারে জ্বালানি তেল পরিবহনের উপযোগিতা হারায়। ফলে পরপর 2টি ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডে জনমতে খোদ জাহাজ মালিক প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন এর পিছনে নাশকতা সন্দেহ করছে। গোষ্ঠী দ্বন্দ্বের প্রতিশোধ নিতে জুলাই হত্যা মামলার নাম। সাভারের বাসিন্দা মোহাম্মদ সোহেল রানা 37 ছাত্র জনতার আন্দোলনে নেমে গত 18 জুলাই রাজধানীর যাত্রাবাড়ির কাজলা এলাকায় গুলিতে নিহত হন। ওই মামলায় গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতা এবং পুলিশের সাবেক কয়েকজন কর্মকর্তার নামে যাত্রাবাড়ি থানায় একটি মামলা হয়। আসামির তালিকায় বিএনপির পদধারী নেতাকর্মী ও তাদের স্বজনেরা রয়েছে, যদিও এজাহারে তাদের আওয়ামী লীগের নেতাকর্মী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া আসামিদের মধ্যে 43 জনের বাড়ি রাজধানীর বাইরে একই উপজেলায়। এসব কারণে মামলা ঘিরে নানা প্রশ্ন উঠেছে। মামলাটিতে আসামির তালিকায় কালবেলার পক্ষ থেকে খোঁজ নিয়ে জানা যায়, মূলত স্থানীয় গোষ্ঠী দ্বন্দ্বের প্রতিশোধ নিতে এই হত্যাকাণ্ডের মামলার নামগুলো জড়ানো হয়েছে। শত্রুতার জেরে শরীয়তপুরের জাজিরা উপজেলার বিভিন্ন এলাকায় ওই 43 জনকে আসামি করা হয়। আসামির তালিকায় থাকা ব্যক্তিদের সঙ্গে 2022 সালে স্থানীয় ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচনে দ্বন্দ্ব ও শত্রুতা ছিল বলে জানা গেছে। এছাড়া ওই এলাকায় নানা গোষ্ঠীগত দ্বন্দ্ব রয়েছে। আইনজীবীরা বলেছেন, গণ অভ্যুত্থানে যারা গণহত্যার কাণ্ডের শিকার হয়েছেন প্রতিটি ঘটনায় দোষীদের বিচার নিশ্চিত করা জরুরি, কিন্তু এভাবে ভুয়া আসামি দিলে তদন্তে দীর্ঘ সময় লাগবে। এতে বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার সৃষ্টি হয়ে বাদী ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন। পাশাপাশি নির্দোষ ব্যক্তিদের আসামি করা হলে হয়রানি ও গ্রেপ্তার বাণিজ্যেরও সুযোগ থাকে। নথিপত্র যাচাই করে দেখা গেছে, নিহতের ছোট ভাই মোহাম্মদ জুয়েল 34 বাদী হয়ে মামলা করার জন্য ঢাকার আদালতে আবেদন করেন। আদালতের নির্দেশ গত 20 সেপ্টেম্বর মামলাটি যাত্রাবাড়ি থানায় রেকর্ড হয়। মামলার এজাহারে নিহত সোহেল রানা ও তার ভাই বাদী হয়ে জুয়েলের ঠিকানা দেওয়া হয়েছে সাভার পৌরসভার 255 পশ্চিম রাজাসন এলাকায়। নিহতের বাবার নাম মোহাম্মদ লাল মিয়া ও তার মায়ের নাম রামিদা বেগম। এজাহারের ঠিকানা অনুযায়ী গিয়ে 255 পশ্চিম রাজাসন নামের কোনো বাসার খোঁজ পাওয়া যায়নি।
ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চট্টগ্রাম বন্দরে চাকরি, শাওনের দাবি মেধায় চাকরি পেয়েছেন। চট্টগ্রাম বন্দরের সহকারী ফায়ার ব্রিগেড ইন্সপেক্টর ইস্পাত সারোয়ার শাওন 2017 সালে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় চাকরি পান। তবে তার বাবা সারোয়ার কামাল ওরফে লাতু মুক্তিযোদ্ধাই নন বলে অভিযোগ তুলেছে যাদের তিনি সহযোদ্ধা হিসেবে বলেছেন তারাই। সারোয়ার কামালকে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখ করে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয় অভিযোগ করেছে স্থানীয় মুক্তিযোদ্ধারা। আওয়ামী লীগ সরকারের আমলে বহুবার এই অভিযোগ উপজেলা পর্যন্ত এলেও কোনো তদন্ত করা হয়নি। তবে ইফাত সারোয়ার শাওনের দাবি তিনি কোটায় নন, মেধায় চাকরি পেয়েছেন। চট্টগ্রাম বন্দর সূত্রে জানা যায় 2017 সালে সরকারি ফায়ার ব্রিগেডিয়ার ইন্সপেক্টরের 3টি শূন্য পদে লোক নিয়োগের জন্য পত্রিকার বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তির জন্য মোট 75টি আবেদনপত্র পাওয়া যায়। সেখান থেকে 51 জন প্রার্থীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের স্টেডিয়ামে শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্টার্ড ডাকযোগে প্রবেশপত্র পাঠানো হয়। 8 জনকে 75 নম্বরের লিখিত ও 25 নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইন্টারভিউ কার্ড পাঠানো হয়। লিখিত পরীক্ষায় মোট 3 জন প্রার্থী প্রচলিত বিধি মোতাবেক 50% বা তদুর্ধ্ব নম্বর পেয়ে উত্তীর্ণ হন। উত্তীর্ণ 3 প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন। ইফাত সারোয়ার শাওন সেদিন মুক্তিযোদ্ধার সন্তান কোটায় লিখিত পরীক্ষায় 51 এবং মৌখিক পরীক্ষায় 18 নম্বর সহ মোট 69 পেয়ে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়। 9300 থেকে 22490 বেতন স্কেলে প্রায় যুক্ত হন সরকারি ফায়ার ব্রিগেডে ইন্সপেক্টর পদে। মুক্তিযোদ্ধার সন্তান কোটায় চাকরি পেলেও এখন আর তিনি সেই তথ্য স্বীকার করছেন না। কালবেলাকে তিনি বলেন, আমি মুক্তিযুদ্ধ কোটায় নয়, নিজের মেধায় চাকরি পেয়েছি। কোটার প্রক্রিয়া শুধু ফরমালিটি, আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছু না। আমার বাবার ভারতীয় তালিকায় নাম নেই, সে হিসেবেই লাল মুক্তিযোদ্ধাকে রেফারেন্স হিসেবে ধরেই কর্তৃপক্ষ সব ভেরিফিকেশন সম্পূর্ণ করে আমাকে সম্পূর্ণ সুস্থতার ভিত্তিতে নিয়োগ দেন।